উল্টে আছে নৌকা, প্রধান ফটকে জিয়াউর রহমানের পোস্টার। এখন আর দেখা মেলে না দলের নেতাকর্মীদেরও। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থাটা ঠিক এখন এমনই। এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। নতুন নির্বাচন কমিশন গঠনে ৩ শতাধিক নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। এক ধরনের বোঝাপড়ার মাধ্যমেই নাম দিয়েছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। হত্যা মামলার পর আত্মগোপনের থেকে পাসপোর্টের আবেদন করায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর আবেদন স্থগিত করেছে পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তর। রাজনীতিতে সকল দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 7 নেতাকর্মী আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে। পরে তারা গণমাধ্যমের সামনে তাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে তোলা হয়েছে আদালতে। আমার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে। দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই যেন পালাই গেছে আওয়ামী লীগ। আগামী 2 বছর অর্থনীতিতে বড় ঝুঁকি 3টি। সেগুলো হচ্ছে মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, দারিদ্র্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে তা হবে সমান মর্যাদাপূর্ণ এবং ন্যায্যতার ভিত্তিতে। মাওলানা ভাসানী জন্মেছিলেন বলেই বাংলাদেশের নাগরিক হতে পেরেছি, মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কর কাঠামোর সংস্কার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না, কথা বলেন বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন ফিকির সভাপতি জাবেদ আক্তার। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে কোটায় এএসপি হন পুলিশের বর্তমান অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল। এএসপি হওয়ার পর তিনি যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সংবিধানের 90 ধারার সরকার না যে আপনি নির্বাচন করতে আসছেন। এই যে আমার ছাত্র জনতা ভাইয়েরা যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করলো, এই কি স্বাধীন? এই কি স্বাধীন? কি দেখছি, কি পাচ্ছি আমরা? আমার নামে কেন মিথ্যা মামলা? আমি নাকি মার্ডার কেসের আসামি, আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি, আমাকে 16 নম্বর আসামি করা হয়েছে। আজকে 1 সপ্তাহ থেকে আমার চোখে ঘুম নেই, আমি পালাই বেড়াচ্ছি। কেন কেন কেন? আমি নাকি রাজনীতির সাথে জড়িত। কে রাজনীতি আমি জানি না, আমি একজন সাধারণ ব্যবসায়ী। কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হোল্ডেজ যে আমার 14 কোটি টাকা আত্মসাৎ করেছে। একের পর এক ডকুমেন্টস আছে, আমি বিভিন্ন জায়গায় পুরা ডকুমেন্টস আছে, দেখবেন যে প্রত্যেকটা জায়গায় যারা জাল জালিয়াতি করতেছে। এই হাইকোর্টে একাধিকবার তারা প্রতারণা করছে, একাধিকবার, কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না। উত্তরা পশ্চিম থানা করছে একটা, আর কদমতলী থানা আপনার যাত্রাবাড়ি। আমি অবাক যে তার টাকার বিনিময়ে কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করা হলো। আপনাদের কাছে একটাই দাবি, এই বাদীকে খুঁজে বাই করেন। আমাকে কিভাবে চিনে, আমি কোথায় আওয়ামী লীগ করি, কোথায় আমি নাকি আওয়ামী লীগের নেতা, আমি নাকি আওয়ামী লীগের কি যুবলীগের দক্ষিণ যুবলীগ নেতা। আওয়ামী লীগ কয়জন এমপি আছে আমি তাও বলতে পারবো না। আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি কর্মঠ ভাই, কোথায় রাত কোথায় দিন আমি যাই না, আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার জন্মস্থান রাজশাহী শহরে। একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোনো রাজনীতির সাথে জড়িত, আপনাদেরকে আমি ওয়াদা করছি আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি নিব। কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে? কেন কেন কেন? এটা তো হইতে পারে না। এইভাবে তো এটা কি দেখছি আমরা কি আশা করেছিলাম, কি পাচ্ছি? আমাকে রাজনীতির সাথে যে জড়াইলো, আর কোথায় যাত্রাবাড়ি, কোথায় উত্তরা, কিভাবে জড়াইলো, এটার ন্যায় বিচারে দাবি করছি। আমি বর্তমান যে এই যে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকী কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনো নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদী করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই সহমত ভাই বলে তোষামোদী করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলে তোষামোদী করে। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে
আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি, যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনে ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত। আমরা যেটা দেখছি, একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, আর বাংলাদেশের 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টাই নেই। আপনি রংপুর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই। আবার সিলেট বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, 3টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা। মানে পুরো বাংলাদেশের 6টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা, আর 2টা বিভাগ থেকে আমার উপদেষ্টা হচ্ছে 21 জন, প্রায় 21-22 জন। তো এটা কোনোদিনও একটা দেশের সামগ্রিক যে একটা চিত্র, যেটা আমরা প্রত্যাশা করি যে একটা সমান ডিস্ট্রিবিউশন হবে, সবকিছু ডিসেন্ট্রালাইজড হবে, এটা কোনোদিন এটা বহিঃপ্রকাশ করে না। আমরা আমাদের জায়গা থেকে যতই সমতার গল্প বলি, যত কিছুই বলি না কেন, যদি কাজে প্রকাশ না করি তাহলে ওই কথার কোনো মূল্য নাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে আপনি 24 জনকে 8টা বিভাগে 3 জন করে ভাগ করে না দেন, সমস্যা নেই। আমরা এই ইকুয়ালিটির কথা বলতেছি না, কিন্তু ইকুইটি থাকতে হবে, অন্তত আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে হবে। সেই জায়গা থেকে অন্তত এমন হতে পারতো যে প্রত্যেক বিভাগ থেকে 1-2 জন করে রয়েছে, প্রয়োজন অনুযায়ী কোনো বিভাগ থেকে 1-2 জন বেশিও থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এই বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটি একটি সীমাবদ্ধতা, যে তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদে এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজ, এটি বিভাগ পর্যায়ে তারা করতে পারে না। মানে আমরা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন, একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে, উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো। পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে, যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই, আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকে হোক, সমর্থন জানিয়েছে, ওই সময় সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতা নিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি, ইনি হচ্ছেন তুলসী গাবার্ড। তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে তো হয়েছেই। তার চেয়ে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকার ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের ওপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল, সেই প্রবণতা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুলসী যদি হয় সেটা আরও বেড়ে যাবে কিনা, বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার। খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসাবে নেওয়া হয়েছে। মানে তার বয়স 43, কিছুটা মিলিটারিতে কাজ করার অভিজ্ঞতা আছে, কংগ্রেসের সদস্য ছিলেন, ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন, হুইচ ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি। প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন। যাই হোক, সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন। এরপর তিনি যেটার চিফ হলেন, মানে গোয়েন্দা প্রধানের অধীনে 17টা, ইফ আই এম নট রং, আমি গুনেই দেখলাম, এর মধ্যে সিআইএকে আমরা খুব ভালো মতো চিনি, সিআইএ সহ মিলিটারি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে, সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমব্রেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে। এটা রিলেটিভলি নতুন একটা পদ। বলা হয় যে 9/11-এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং 2004 সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল। তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা, তিনি ভারতীয় কিনা, ইন্ডিয়ান আমেরিকান কিনা। কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে। আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি, মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তুলসী ভারতীয় নন।
আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন। তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না, হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না, তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজকে পরিচিত করতে খুবই পছন্দ করেন। আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করছেন, এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন, ভিডিও করেছেন, সেগুলোতে ভিডিও পাওয়া যায়, বক্তৃতা করেছেন, এগুলো আছে। বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে। বিবিসি বাংলার একটা রিপোর্ট এভাবে লিখছে, 2015 সালে তুলসী বিয়ে করেন ভারতের আলোচনা সমিতি বৈদিক নিয়ম অনুযায়ী, একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী। সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধবের কথা আমরা জানি। তখন উনি রাম মাধব বিজেপির মুখপাত্র ছিলেন, পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন, RSS এর মুখপাত্র ছিলেন রাম মাধব। সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন। এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন মোদীর, তিনি ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন। এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে। এছাড়া এখানে আরও প্রচুর তথ্য আছে। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাবার্ড। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তে সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাবার্ডও ছিলেন। আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে, আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারবো। তিনি অনেক কথাবার্তা বলেছেন, এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে, এখানে খুব বিস্তারিত রিপোর্টটা মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। এখানে একটা জায়গায় হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য। 2021 সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সেসব দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। ক্রিটিসাইজ করতে পারেন না, কিন্তু ওই যে বললাম, ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায়, আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল, গাবার্ড নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি। এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি, তার মানে বাংলাদেশে ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, তার চাইতে জরুরি কথা হচ্ছে বাংলাদেশে জিহাদিস্টরা আছে। দ্য ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্ট্যাটাস। তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন পাকিস্তান ইস্যুতে যখন আর্টিকেল 370 বাতিল করেছিল, কাশ্মীরের বিশেষ স্টেটাস বাদ করেছে, তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সব কিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে। এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন। সো মোটামুটি আরও অনেক তথ্য আছে। তিনি বাশার আল আসাদের সাথে দেখা করেছেন, তিনি এরদোগানকে স্ট্রংলি মৌলবাদী ধরনের মন্তব্য করে উগ্র ইসলামিস্ট এসব বলে সমালোচনা, এরকম নানান রকম আলোচনা তার বিরুদ্ধে আছে। খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য, ডেমোক্র্যাট দলের একজন মানুষ যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন, দীর্ঘদিন সেই দলের সাথে কাজ করেছেন, খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিকানও না, ট্রাম্পের যে চরিত্র, যেটা ট্রাম্পিজম বলে, ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড, তার ধরন। যে আমাদের জন্য কনসার্নের জায়গা কোনটা, আমরা ট্রাম্প আসায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি, এবং সেই সম্ভাবনা অনেক আছে, সরকারকে ফেলে দেবে সেরকমও না, আবার এই সঙ্গে এখানে কিছুই না। কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সব কিছু হবে, আম সরি, তারাও ভুল বলছেন। কারণ ট্রাম্পকে আগেও বলেছি, অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ, ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসাবে দেখা ঠিক হবে না। ট্রাম্পের যে ধরন, যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান, সরকার চালান, যেটা আমরা আগে দেখেছি, উনি কি করবেন এই আলোচনা করতে হবে না, উনি কি করেছেন আমরা জানি, সো ভবিষ্যতেও কি করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে, ট্রাম্পিজম বলে এটাকে। সুতরাং আমরা সমস্যায় পড়বো। এবং তুলসী গাবার্ডকে যখন এখানে দেওয়া হচ্ছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হয়েছে, অত্যন্ত পাওয়ারফুল। এমনকি এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল, তার এই ব্যাপারে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাও যথেষ্ট সাপোর্টেড না। সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটা কি কোনো রকম কোনো লবিং এর ফল, এটা কি কোনোভাবে, উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কিন্তু এটাও কি কোনো ধরনের সিগন্যাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে,
ট্রাম্পের সাথে মোদিরও সম্পর্ক খুব চমৎকার আছে এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি। এবং উনি একজন হিন্দুত্ববাদী, হিন্দু হয় সমস্যা নেই, হিন্দু হয় কোনো সমস্যা নেই, হিন্দু একটা ধর্ম, কিন্তু হিন্দুত্ববাদ, ইহুদি হওয়ার ইহুদিবাদ, জায়নিজম একই জিনিস না, সেই রকমই ব্যাপার। সো ওনাকে তার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি, এবং খুবই ভেরি মাচ লাইন। এবং এখন না, অনেক আগে থেকেই মোদির সাথে, এই যে তার বিয়ের সময় থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে, তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান, তার এই সমর্থন এবং মোদিকে তার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে টেন্ডেন্সি আগে ইনি দেখিয়েছেন, তাতে পাল্টে যাওয়ার কথা এমন কোনো মেজর কারণ নেই। ফলে বলা যেতেই পারে মোদি যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে চান, সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন, আমরা এভাবে যদি নাও বলি, অ্যাটলিস্ট তিনি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না। মানে বাইডেন যাওয়ার পর আমাদের বর্তমান সরকার এই কারণে বলছি, ভবিষ্যৎ সরকার কেউ যে খুব শান্তিতে থাকতে দেবে তা বলছি না, কিন্তু বর্তমান সরকার যেহেতু ইলেকটোরাল ম্যান্ডেট নেই, মানুষের ভোটে নির্বাচিত নন, এবং যেহেতু তার প্রচুর সংগঠন নেই মাঠে, তাকে ঝামেলায় ফেলা তুলনামূলকভাবে সহজ। এবং কেউ প্রশ্ন করতেও পারে যে উনি কতটুকু এথিক্যালি পাওয়ারে আছেন। তো সেই সম্ভাবনা আরও বাড়বে আমি মনে করি। এবং তুলসী গাবার্ডের যে নিয়োগটা, এটাকে হালকা করে দেখা মোটেও ঠিক হবে না। এবং শুধু এই সরকার না, ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারও যেটাই আসুক না কেন, আদার দেন আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের ফেভারে সেই সরকারের সাথে ঝামেলা করা আর সেই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা থেকে ভারত সরে আসবে, আমরা সেটা মনে না করাই উচিত হবে। সুতরাং বর্তমান সরকারকে এই নিয়োগের পর এবং ওই সরকারে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, আমি আগে আরেকদিন যিনি তার সাথে ফাইট করার চেষ্টা করেছিলেন, প্রাথমিকভাবে প্রাইমারিতে গিয়েছিলেন, বিবেক রামস্বামী, উনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ। সো ট্রাম্প প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছেন। এছাড়াও মানে ওনাদের চাকরির ক্ষেত্রেও প্রচুর ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, তো সেটা যদি ইন্ডিয়ান আমেরিকানস আছে, আই বেটার সে, তো তাদেরও একটা সম্মিলিত প্রভাব সেখানে থাকবে। আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। কারণ আমি প্রায় বলছি, ইন্ডিয়া ডিসইনফরমেশন দিয়ে তার কাজ করার চেষ্টা করছে। আমি সেই ডিসইনফরমেশনগুলো স্মার্টলি কমব্যাট করার খুব বড় তেমন কোনো কাজ আমি এখন পর্যন্ত সরকারের দিক থেকে দেখি না। কারণ দিনের শেষে আমেরিকানরা তাদের এজেন্ডা আছে, তাদের চিন্তা আছে, কিন্তু ডিসইনফরমেশনগুলো যাতে কমব্যাট করা যায়, ভারত যে অভিযোগগুলো মিডিয়াগুলো করছে, তো বটেই ভারত সরকারও করছে, সেগুলো যে মিথ্যা, সেগুলো যে ভুল, সেগুলো উইথ প্রপার ডকুমেন্টেশন এবং প্রয়োজনে তাদেরকে সেগুলো এনে দেখানো থেকে শুরু করে যা করা সম্ভব, আমাদের সরকারের সেগুলো করা দরকার, খুব জরুরি। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের দলীয় সম্পদ বানিয়ে মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আওয়ামী লীগের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী ও বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার পরবর্তী দলীয় সম্পদ বানিয়ে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। মুক্তিযোদ্ধারা কোনো একক দলের সম্পদ নয়, মুক্তিযোদ্ধা জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীয় দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, 2024 সালে জুলাই আগস্টে আন্দোলনের পর কেউ শহীদদের নিজ দলের কর্মী হিসাবে দাবি করছে, নিজ দলের শহীদদের সংখ্যা ঘোষণা করছে। অবশ্যই আহতদের এড়িয়ে যাওয়া হচ্ছে, কারণ তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব দলের উপর পড়তে পারে। জামায়াত ইসলামী জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের জামায়াত শিবির হিসাবে দলীয় পরিচয় দিতে চায় না। আমরা মনে করি এই আন্দোলন সকল শহীদ ও আহতরা জাতীয় বীর, জাতীয় সম্পদ। তাদেরকে দলীয় কর্মী হিসাবে দেখলে জাতির কাছে তাদের মর্যাদা সীমিত হয়ে যাবে। আমরা তাই জাতীয় বীরের সম্মানেই থাকুক। শনিবার রাতে রাজধানী ওয়ারী পূর্ব থানা জামায়াত ইসলামী সহযোগী ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ 100 দিনের অর্জন ও ব্যর্থতা নিয়ে কেউ আলোচনা করছে। আমি বলবো, বিপ্লব পরবর্তী গত 3 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা আওয়ামী লীগ দোসরদের উৎখাত করা যায়নি। হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়নি। উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন, ফ্যাসিবাদের দোসরদের খুঁটি অনেক গভীর ও শক্তিশালী। এদের তালিকা করে সমূল্যে উৎখাত করতে না পারলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর হতে হবে। এই বিষয়ে সরকারকে জামায়াত ইসলামীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ছাত্র জনতার অর্জিত বিপ্লবের পর এখন দেখা যায় কেউ সভা সমাবেশ
করেন, কিন্তু মঞ্চে কে নেতা কে কর্মী বোঝা যায় না। প্রধান অতিথির বক্তব্য দিতে গেলে তার চারপাশে কর্মীরা এমন ভাবে তাকে ঘিরে দাঁড়ায় প্রধান অতিথিকে সেটাও বোঝা যায় না। পরে প্রধান অতিথির চেহারার উপর টিক চিহ্ন দিয়ে ওই ছবি পোস্ট করে তারা কোনোভাবেই দলের শৃঙ্খলা ফেরাতে পারছে না। যাদের নিজ ঘরে নিজ দলের শৃঙ্খলা নাই তারা রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে আছে, ক্ষমতা দখল করেই দুবার গতিতে লুটপাট শুরু করবে। তারা মানুষের দোকান বাড়ি ঘর হিন্দুদের সম্পদ দখল করে, আমরা মানুষের হৃদয় দখল করি। তারা হিন্দুদের সম্পদ আত্মসাৎ করে, আমরা হিন্দুদের আশ্রয় ঠিকানা হয়ে আছি এবং থাকব। চোর ডাকাতের দল মানুষকে ভয় ভীতি লাগায়। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে হাত কেটে নেবে, কিন্তু এটা জামায়াত ইসলামীর বিধান নয়। চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। চুরি না করলে তো কোনো হাত কাটবে না। অপরাধীরা ইসলামকে ভয় পায়। নিরাপত্তাদের জন্য নিরাপত্তা আশ্রয়ের ঠিকানা হচ্ছে ইসলাম। তাই তিনি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে জামায়াত ইসলামীকে সমর্থন দিয়ে সংগঠনের পতাকা তোলে আসতে সকলকেই প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরীর দক্ষিণ সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, জ্ঞাত অর্জন চরিত্র গঠন সমাজ বিপ্লবের জন্য 1941 সালে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠা হয়। জামায়াত ইসলামীর অসংখ্য নেতা উৎখাত করে সৎ যোগ্য নেতৃত্ব তৈরি কাজ করে যাচ্ছে। জামায়াত ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জান্নাত লাভ করা। 2005 সালে ওয়ার্ল্ড জার্নালে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা আছে জামায়াত ইসলামী সৎ ও যোগ্য নেতৃবৃন্দ, ঠিকানা বৈষম্য তো বাংলাদেশ বিনির্মাণের সৎ যোগ্য নেতৃত্ব বিকল্প নেই। তাই নেতৃত্ব কেবল জামায়াত ইসলামীতেই রয়েছে। অপর বিশেষ অতিথির সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান বলেন, এদেশে মানুষকে অনেক দলের শাসন আমল দেখেছেন, কিন্তু জামায়াত ইসলামীর শাসন আমল দেখতে পারেনি। মানুষ আজ পাড়া মহল্লায় আওয়াজ তুলছে, সব দেখা শেষ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জামায়াত ইসলামী যে সব কল্যাণ নেতৃবৃন্দর পূর্বে এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে একজন নেতৃবৃন্দর বিরুদ্ধেও রাষ্ট্রের সম্পদ লুট বা পাচার করার অভিযোগ নাই। জামায়াত ইসলামীর ক্ষমতায় গেলে বাড়ি নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না, ফুটপাতে সবজি বিক্রেতাও চাঁদা দেওয়া লাগবে না, ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা করবে, কেউ 1 টাকাও চাঁদা চাইবে না, কোনো সন্ত্রাস চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজ থাকবে না। সত্যিকারের অর্থে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। ওয়াবি পূর্ব থানা আমির মোতাসিফ বিল্লাহ সভাপতি টিকালুর শহীদ নবীন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ওয়াবি, সূত্রাপুর, গন্ডাশ্বরী ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।